ভালোবাসি আমি আপনাকে। এভাবে সারা জীবন ভালোবাসতে দিবে? আমি তো আমার কথা রেখেছি। হাজার মানুষের মাঝে আমার প্রেম উৎসর্গ করেছি, শুধুমাত্র আপনার জন্য। আশেপাশ থেকে সবাই কোলাহল সৃষ্টি করে। কে সেই মেয়েটা তাকে দেখার জন্যে। দেখতে দেখতেই কেটে যায় 1.5 মাস। চারদিকে শস্য বিন্যাস, সূর্যের কিরণ, বসন্তের আহ্বান। বসন্ত প্রতিটা মানুষের জীবনের রঙকেই পরিবর্তন করে, নতুন এক পরিচ্ছেদ আনে। কেউ পায় নতুন জীবন, তো কেউ নতুন বন্ধু। আর আমার জীবনে এসেছে পাখি। সেদিন প্রথম যখন ওকে রাস্তার বাঁকে দেখি তখনই ভালো লেগে গিয়েছিল। বলতে গেলে ভালোবাসার প্রথম ধাপ। পাখিকে পেয়ে জীবনটা যেন নতুন ভাবে শুরু হলো। হয়তো জীবনের অধ্যায় প্রিয় মানুষের জায়গাটা অপূর্ণ রাখা যায় না, সময়ের সাথে সাথে পূর্ণ করতেই হয়। কখন যে কে বসন্তের ফুলের মতো সুবাস নিয়ে আসে তা বলা যায় না। এতগুলো দিন যে কিভাবে কেটে গেল জানা নেই। সেদিন বিয়ের প্রস্তাব দিলে পাখির বাড়ির লোক রাজি হয়। আমার বাড়ির লোক অমত ছিল, কিন্তু ভালোবাসার জন্য রাজি করিয়ে নিতেই হয়। ভালোবাসা দিবসের দিন বিয়ের তারিখ, তারপর পাখির পরীক্ষা, তাই তার আগেই বিয়েটা সেরে ফেলতে চেয়েছি। তারাও রাজি হয়। শ্রাবণ এসব ভাবতে থাকে। পেছন থেকে জাহাঙ্গীর গলায় কাশি দিয়ে বলল, কি শ্রাবণ, আজকাল একা একাই দেখছি হাসছিস, থানাতে যাস না? অপূর্ব আছে তো, ও সামলে নেবে। আমি ছুটি নিয়েছি। ছেলেটাকে একা একা রেখে এলি? শ্রাবণ কৌতূহল নিয়ে বলল, আচ্ছা কাকা, তুমি সারাদিন অপূর্বকে নিয়ে চিন্তায় থাকো কেন? কি হয়েছে ওর? কি সমস্যা বলবে? জাহাঙ্গীর সিগারেটটা টানতে টানতে চলে যায়, কোনো কথার জবাব দিল না। শ্রাবণের অদ্ভুত লাগলো। অপূর্ব, আমরা খোঁজ পেয়েছি একটা সংস্থান থেকে। স্যার, কিসের খোঁজ? যা হচ্ছে চারদিকে সিরিয়াল কিলারকে নিয়ে, সেই সংস্থানে কেউ নাকি 5 কোটি টাকা দিয়েছে শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার জন্য। তবে এই টাকা কে বা কারা দেয় তা নাকি তাদের অজানা। স্যার, আমরা খুব শীঘ্রই একে ধরে ফেলব। বেশি একটা দিন সে যেই হোক লুকিয়ে থাকতে পারবে না। ডিসি সাহেব চেয়ারে বসলো। অপূর্ব বলল, স্যার, একটা কথা বলার ছিল। আমার ভাইয়ের বিয়ে তো, আমি কয়দিন দায়িত্ব থেকে অব্যাহতি থাকতে চাই। অবশ্যই, ভালো করে আনন্দ করো। আগামীকাল শ্রাবণের বিয়ে, তবে ঘটা করে হচ্ছে না, কারণ পাখির পরীক্ষা। শ্রাবণের বাবাও চলে যাবে বিদেশ। ছেলেপক্ষ থেকে শুধু শ্রাবণ আর ওর মা বাবা। অপূর্ব মেয়ে বাড়ির ভূমিকা পালন করবে, কারণ রমজান একা সবকিছু সামলাতে পারবে না। বিয়ের তারিখ ঠিক করা হয় 1 ফাল্গুন, 14 ফেব্রুয়ারি। শ্রাবণ মহা খুশি, আগামীকাল তার প্রিয় মানুষটা নিজের হয়ে যাবে। সমস্ত রাত সে জেগে আছে, আর মাত্র কয়েক ঘন্টা বসে বসে সময় গুনছে। অবশেষে নতুন দিনের আলোয় আলোকিত হয় পূর্ণ সকাল। চৌধুরী বাড়ি ঘটা করে না হলেও অল্প করে সাজানো বউ দেখতে ইতিমধ্যে অনেকে চলে আসছে। শ্রাবণ ঘুম থেকে উঠে শেরওয়ানি পরে নেয়। খুব উৎফুল্ল সে। জয়া জাহাঙ্গীর তাদের কাছ থেকে বিদায় নিল। জাহাঙ্গীরকে সাথে নিতে চাইলে কোনো মতে তিলকনগর যেতে রাজি হলো না। শ্রাবণ, পলাশ, মৃদুল ও শ্রাবণের বাবা রওনা দেয়। যেতে যেতে শ্রাবণ, পলাশ সবাই মিলে হাজারো কথায় আচ্ছন্ন। কিছুক্ষণের সময়ের মধ্যেই পৌঁছে যায় তিলকনগর, কিন্তু শ্রাবণ সহ সবাই অবাক হয়ে যায়। বিয়ের গেটে কোনো মানুষ নেই। তাদের নিতে কেউ আসলো না, অপূর্বও না। কৌতূহল বশত ভেতরে গেলেই যা দেখে তা দেখার জন্য শ্রাবণ মোটেও প্রস্তুত ছিল না। শ্রাবণের পায়ের তলা থেকে মাটি সরে যায়, সমুদ্রটা আছড়ে পড়ছে। এটাই হয়তো জীবনের শেষ দিন। অবাক হয়ে তাকিয়ে আছে পাখির দিকে। পাখি বধূ সেজে বসে আছে, জামাই হিসেবে বসে আছে অন্য কেউ। রমজান তাদের দুজনকে হাতে হাতে তুলে দিল। পাশে দাঁড়িয়ে অপূর্ব, এলিজা, তারা সবাই হাসছে। শ্রাবণ থমকে 2 কদম পেছনে সরে যায়। এ আমি কি দেখছি? এটা কি করে হতে পারে? এ দুঃস্বপ্ন নয় তো? পাখি তো আমাকে ভালোবাসতো। আমার কিছু হলে যে পাগল হয়ে যেত, সে অন্য কারোর সাথে বধূ বেশে বসে আছে। পুরো পৃথিবীটা ভস্ম হয়ে গেছে, ভেতর থেকে রুটা বের হয়ে যাচ্ছে। প্রকৃতিও যেন থমকে গেছে। অপূর্ব আমার দিকে দেখলো। আমার চোখে চোখ পড়তেই চোখ আচমকা সরিয়ে ফেলে। অপূর্ব বলে উঠল, বিয়ে সম্পূর্ণ, এবার বিদায়ের পালা। এ আমি কি শুনছি? কি বলছে ওরা? পাখিকে একটা পালকিতে উঠিয়ে নিল, সে চলে যাচ্ছে। একটা নজর আমার দিকে ঘুরেও তাকায়নি। কি হলো এটা? শ্রাবণ মাথার পাগড়িটা ফেলে পালকি থামিয়ে দেয়। সবাই স্তম্ভিত হয়ে যায়। পাখিকে পালকি থেকে শ্রাবণ জোর করে নামায়। শ্রাবণ ঘৃণার ভঙ্গিতে বলে উঠল, ষোলোদা বই, কাল নাকিনি, তুই আমার সাথে বেইমানি করলি, আমার বিশ্বাস নিয়ে খেলা করলি। রাগে শ্রাবণের চোখ থেকে রক্ত ঝরছে। পাখি কিছু বলল না। শ্রাবণ আবারও বলতে শুরু করলো, কিভাবে এটা করলি? জবাব দে, জবাব দে।
শ্রাবণ অপূর্বর কাছে গিয়ে ভেজা কণ্ঠে বলল, এই অপূর্ব, ভাই আমার বল না এখানে কি হয়েছে। বৌমনি তুমি বলো না কি হয়েছে। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। আমাকে যেতে দিন। আর আমার সাথে খারাপ ব্যবহার করার আপনার কোনো অধিকার নাই। আর আমি আপনাকে ভালোবাসি না, সবই অভিনয় ছিল। কারণ আমি রাশেদকে ভালোবাসি। ওর সাথে ঝামেলা হয় তাই কিছুদিনের কথা হয়নি, কিন্তু এখন আবার সব ঠিক হওয়াতে ওকে বিয়ে করেছি। পথ ছাড়ুন, যেতে হবে। শ্রাবণ থমকে যায়, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, শরীরের সমস্ত শক্তি মুহূর্তে ফুরিয়ে গেছে। পাখি চলে যায়। এটা কি করে হতে পারে? আমি কি তোমায় চিনতে ভুল করেছিলাম? সত্যি কি ভালোবাসার মাঝে ছলনা ছিল? বলেই চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ ঘৃণাজনিত কণ্ঠে বলল, তুই কি করে পারলি? বল না কি হয়েছে হঠাৎ। অপূর্ব কি বলবে বুঝতে না পেরে ঘরের ভেতর চলে যায়। শ্রাবণ নিজেকে সামলাতে পারছে না। ঘৃণা হচ্ছে পাখির জন্য। মুখোশের আড়ালে থাকা ছলনাময়কে আমি চিনতে পারিনি। শ্রাবণ বাড়ি ফিরে সমস্ত জিনিস ভেঙে চুরে একাকার করে ফেলে। কি করবে বুঝতে পারছে না। অভিমানী ভঙ্গিতে বলল, তুমি যদি একবার আমার জীবনটা চাইতে, আমি নির্দ্বিধায় আমার বুক পেতে দিতাম। আমাকে কষ্ট দেওয়ার জন্য মায়ার ছলনা করার কি দরকার ছিল? মৃত্যুর থেকেও যে যন্ত্রণা বিষাক্ত। তিলকনগর। অপূর্ব ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। শ্রাবণের সাথে এটা করা কি আমাদের উচিত হয়েছে? আর কোনো উপায় ছিল না আমাদের। শ্রাবণ ঘৃণা করে তার প্রিয় মানুষটিকে হয়তো ভুলতে পারবে, কিন্তু ভালোবেসে হারালে সেই ব্যথা যে সহ্য করতে পারতো না। বলল। শ্রাবণ ঘরের এক কোণেতে বসে আছে, কারোর সাথে কথা বলছে না। পলাশকে দিয়ে অনেকগুলো সিগারেট ও অ্যালকোহল আনিয়েছে। একটার পর একটা সিগারেট ধরিয়ে ভাবতে থাকে। পাখি এমনটা কেন করলো? কেন মিথ্যে মায়ে জড়িয়ে এভাবে আমাকে হত্যা করলো? আমাকে কষ্ট দেওয়ার হলে পূর্ণভাবে দিত। কতটা গভীর ভালোবাসার অভিনয় করেছিলে। আমি সত্যিই বোকা। বলেই অদ্ভুত হাসি দেয়। আমি তোমার অভিনয় হার মেনে গিয়েছি। একবার যদি বলতে আমার হৃদয়টা কেটে দিয়ে আসতাম। তবু এভাবে কেন কাঁদালে? শ্রাবণের আহাজারিতে চারিদিক নিশ্চুপ হয়ে গেছে। অপূর্ব ঢাকাতে চলে আসে, থানা থেকে খবর পাঠানো হয়। অপূর্ব রাতেই বাড়ি ফিরে আসে। সব দিক ঘোলাটে লাগছে। শ্রাবণের জন্য অনেক খারাপ লাগছে। শ্রাবণের ঘরের সামনে এসে অপূর্ব থমকে দাঁড়ায়। শ্রাবণকে ডাকার আর সাহস হলো না। কি উত্তর দিবে? কোনো উত্তর নেই। চলে যায় নিজের ঘরে। অপূর্ব ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজের চোখের সামনে তার প্রিয় মানুষটি কখনো অন্যের না হয়ে যায়। রাত অনেক, কিন্তু কেউ ঘুমায়নি। অপূর্বর মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। কি হচ্ছে এসব? চারদিক যেন কারো অভিশাপে লিপ্ত। সব সময় মনে হয় সমস্ত রহস্য সূত্র এক সুতোয় বাঁধা, কিন্তু ছুঁতে পারছি না। আদৌ কি আমার ভাবনা সঠিক? এসব ভাবতে ভাবতেই অপূর্বর পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে। পেছনে ঘুরে দেখে তার মা। অপূর্ব শান্ত স্বরে প্রশ্ন করল, বাবা মা কেন আমাকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে চান না? দুবার আমাকে মিথ্যে বলে তিলকনগর থেকে এনেছে কেন মা? জয়া কি বলবে বুঝতে না পেরে বলল, বাবা, তোর ভালোবাসায় অন্ধ, সে চায় না তোকে দূরে রাখতে। তাছাড়া চারিদিকে যা হচ্ছে। অপূর্ব খেয়াল করলো জয়া চোখে চোখ রেখে কথাগুলো বলতে পারল না। কি লুকাচ্ছ মা? মা কি সত্যি বলেছে, না মিথ্যা? নাকি আমার ধারণা ভুল? এসব ভাবতেই অপূর্ব তার মাকে এড়িয়ে ছাদে চলে যায়। আজ খুব একাকিত্ব অনুভব হচ্ছে। এলিজা আমার সাথে ফিরলো না। বলে এনজিও থেকে লোক বলে এনজিও থেকে লোক যাবে তিলকনগর। ম্যাডামকে ছাড়া যে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু ম্যাডাম বুঝলো না। অপূর্ব আকাশের দিকে তাকিয়ে আছে। তারাগুলো দেখছে আর ভাবছে, তারাদের মধ্যে একটা রায়হান, একটা সাদিক। ওরা আমাকে উপর থেকে দেখছে। কত স্মৃতি ওদের সাথে, কি করে ভুলে যাব? এতদিন হয়ে গেল, আজও ভুলতে পারলাম না, আর ভুলতে চাইও না। খুব মনে পড়ে সাদিককে। নিজের জীবনকে কোরবান করে আমার জীবনটাকে দিয়ে গেল। কি করে শোধ করবো এই ঋণ? সূর্যর দর্পণে নিয়ে হাজির হলো নতুন একটা দিন। অপূর্ব অফিসে চলে যায়। অর্পা পরীক্ষা দিতে গিয়েছে। মনোরা রান্না করছে। মঞ্জুরা বাড়িতে নেই। না বলেই হুটহাট অদৃশ্য হয়। বলতে গেলে কাউকে কিছু না বলেই চলে যায়। মমতাজ সকাল থেকে গম্ভীর মুখে বসে আছে। ভেতরটা তার কাঁদছে। শ্রাবণ তার একমাত্র ছেলে। কত আনন্দেই না ছিল ছেলেটা। সারাদিন হই হই করে বেড়াতো, গান গাইতো, কিন্তু গতকালের পর থেকেই ছেলেটা নিশ্চুপ। ঘর থেকে এখন পর্যন্ত বের হয়নি। ছেলের এমন অবস্থা যেন তাকে পুড়িয়ে দিচ্ছে। তার হাসি খুশি ছেলেটার মুখ থেকে যে হাসি কেড়ে নিয়েছে, আল্লাহ যেন ওর জীবন থেকেও সুখ কেড়ে নেয়। বলেই ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে মমতাজ। আমার কোথাও গরমিল মনে হচ্ছে। পাখি মেয়েটা খারাপ নয়। ইলিজা যেমন ভদ্র, নম্র, সৎ, তেমনি পাখিও।
অপূর্বর কাছে শুনেছি পাখি শ্রাবণের জন্য পাগল ছিল, কিন্তু হঠাৎ এমন করলো বিষয়টা মাথায় আসছে না। মমতাজ কর্কট মেজাজে বলল, পাখি একটা কাল নাগিনী আমার ছেলেটার জীবন থেকে হাসি কেড়ে নিল। শ্রাবণ ঘর থেকে বেরিয়ে হচ্ছে না। সকালের খাবার দরজার সামনে পড়ে আছে। সিগারেট টানতে টানতে উপরের দিকে ধোঁয়া ছেড়ে কাপা কণ্ঠে বলল, ওই পিচ্ছি বেন, তোমার ওই বিষাক্ত ছোবলে আমি সত্যিই মরে যাচ্ছি। কতটা নিষ্ঠুর তুমি! আমি এতটা বোকা যে আমি তোমাকে চিনতে পারলাম না। বলেই অশান্ত মন নিয়ে হেসে দেয়। তোমার ওই শরীরের ঘ্রাণ যখন অন্য পুরুষ শুকবে, তখনই কেন আমার নিঃশ্বাস বন্ধ হলো না? শ্রাবণের আর্তনাদে যেন চারিদিক একাকার। শ্রাবণের দর্পণে সব নিস্তার। ওর দীর্ঘশ্বাসের আগুনে যেন সব পড়ে যাচ্ছে। তিলকনগর। রমজান জয়তুনকে উদ্দেশ্য করে বলল, আমরা যা শ্রাবণ ছেলেটির সাথে করেছি তা ঠিক করেছি। জয়তুন পান বানাতে বানাতে উত্তর দিল, আমরা কি করতাম? পাখির সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় ছিল? যা হওয়ার হয়েছে। রমজান আতঙ্ক স্বরে ফিসফিস করে বলল, শুনেছ, আমি একটা জিনিস খেয়াল করেছি। কি হয়েছে আবার? শ্যামলী আজ অনেকদিন ধরে বাড়িতে নেই। কোথায় যেন যায়, দুদিন পর পর আবার ফিরে আসে, কিন্তু এবার অনেক দিন থেকেই দেখছি না। তা দিয়ে আমাদের দরকার কি? বাদ দাও, শ্যামলী কেমন আমরা তো জানি। উল্টোপাল্টা কিছু বলার দরকার নেই। রমজান শান্ত স্বরে বলল, এলিজা কোথায়? শুনেছি এনজিওতে কারা এসেছে, তাদের নিয়ে দূরে মিটিং হবে, সেখানে হয়তো। ঢাকা। অপূর্ব থানাতে একটা কেস নিয়ে ঘাটছে। ঠিক তখন একজন মহিলা কনস্টেবল তার কাছে আসে। অপূর্বর পা থেকে মাথা পর্যন্ত পরখ করে। কত সুদর্শন পুরুষ, লম্বাটে শরীর, হাতে লোম, জোড়া ভুরু, চোখগুলো সবসময় লাল হয়ে থাকে, দেখেই মনে হয় নিঃস্বার্থ চোখ। কত বুদ্ধিমত্তা অপূর্বর, তার নামের মতোই দেখতে অপূর্ব। অপূর্ব খেয়াল করলো কনস্টেবল রুমা তার দিকে আর চোখে তাকিয়ে আছে। অপূর্ব না তাকালেও বুঝতে পারল। অপূর্ব শান্ত স্বরে বলল, কিছু বলবেন? রুমার চট করে জ্ঞান ফিরে। এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল। আমতা আমতা করে রুমা বলল, একটা প্রশ্ন করব? অপূর্ব মনোভাব নিয়ে বলল। প্রশ্ন করতেই তো এসেছেন, বলেন কি বলবেন। রুমা বলল, শুনেছি বিয়ে করেছেন, কিন্তু আপনার সহধর্মিণীকে দেখার সৌভাগ্য হলো না। তিনি দেখতে কেমন? অপূর্ব এলিজার কথা শুনতে বুকের ভিতর ধুকপুকানি শুরু হয়ে যায়। এলিজার ভাবনায় গহীন হয়ে মৃদু হেসে বলল, তার রূপের কোনো বর্ণনা হয় না। তার রূপের ঝলকানিতে অন্ধকার রাত আলোকিত হয়ে যায়। সে যে সব দিক থেকে নিখুঁত। দাগহীন ত্বক, ভি আকার থুতনি, টানা চোখ। সেই চোখ যতবারই আমার দিকে পরখ করে, ততবারই আমি নতুন পথ দেখতে পাই। রুমা কিছুটা অবাক হয়ে বলল, আপনিও কম সুন্দর না। অপূর্ব মৃদু হেসে বলল, তার সৌন্দর্যের কাছে আমার মতো হাজারটা পুরুষ হার মানতে বাধ্য। তাকে কি কখনো দেখতে পারবো? অপূর্ব বলল, দাওয়াত রইল, কোনো একদিন আসবেন আমার ম্যাডামকে দেখতে। বলেই অপূর্ব থানা থেকে বের হয়। এরকম প্রেমিক পুরুষ আমি আর দেখিনি, যে কিনা সামনে থাকা কোনো নারীর দিকেও দেখে না। এতক্ষণ কথা বলল, অথচ আমার দিকে একবারও দেখলই না। অহংকার অনেক। বলেই মুখ কুঁচকে দেয় রুমা। সন্ধ্যা হয়ে যায়। অপূর্ব বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হবে। ঠিক তখনই মনে পড়ে হিমেলের কথা। হিমেলকে কিছুদিন আগে চিপস টুপিয়ালির সাথে দেখেছে। কি করছিল ওরা, তাকে জানতে হবে। অপূর্ব গাড়ি ঘুরিয়ে হিমেলদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অপূর্বর হঠাৎ সমস্ত রহস্যের সূত্রের কথা মনে পড়ে। ভাবল, আমি হয়তো আমার বন্ধুদের সন্দেহ করে ভুল করছি, অন্য কেউ এসবের সাথে জড়িত। ভাবতে ভাবতে অপূর্বর গাড়ি থামে হিমেলদের ঘরের সামনে। দরজায় কড়া নাড়লে হিমেলের মা দরজা খোলে। আমি জিজ্ঞেস করলাম, হিমেল কোথায়? হিমেলের মা শান্ত স্বরে বলল, হিমেল তো ওর মামা বাড়িতে। তুমি কি জানো না? অপূর্ব কিছুটা অবাক হয়। তবে যে আমাকে বলেছে ট্যুরে গেছে। অপূর্ব বলল, ও হ্যাঁ, মনে ছিল না। বলেই চলে যায়। কিছু দূর আসতেই মনে পড়ে সূর্যর কথা। সূর্য কোথায় গেল, ওর যে কোনো খবর নেই। ভাবতে ভাবতে অপূর্ব রওনা হয় সূর্যর বাড়ির উদ্দেশ্যে। অপূর্বর বুকের ভেতর যেন ধুকপুকানিটা হঠাৎ বেড়ে যায়। কোনো অজানা কারণে ভয় হয়। এসে পৌঁছায় সূর্যর বাড়ির সামনে। কিছুটা শুনশান। অপূর্ব ভেতরে প্রবেশ করে কাউকে দেখল না। অদ্ভুত বিষয় হলো ঘরের দরজাটা খোলা ছিল। অপূর্ব ধৈর্যহারা হয়ে ডাকতে শুরু করে। সূর্যর মা আসে। কি হয়েছে অরূপ, তুমি এখানে? সূর্য আসেনি? অপূর্ব অবাক হয়ে বলল, সূর্য তো আমার কাছে আসেনি, আজ অনেকদিন দেখা হয়নি। সূর্যর মা অবাক হয়ে বলল,
আমি তো জানি ও তোমাদের সাথে তিলকনগর। অপূর্ব থমকে যায়, চোখে রক্ত উঠে যায়। কি শুনছে সে? অপূর্ব কোনো কথা জবাব না দিয়ে দ্রুত পায়ে সূর্যের বাড়ি থেকে চলে আসে। সূর্য তার মানে আমাকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? সূর্য কি লুকিয়েছে, আর কেনই বা লুকিয়েছে? এসব ভাবতে ভাবতে অপূর্ব গাড়ি নিয়ে রওনা হয় তিলকনগর। কিন্তু হঠাৎই দেখে রাস্তা বন্ধ, সামনে কিছু গাছ পড়ে আছে। অপূর্ব গাড়ি রেখে তিলকনগরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। রাত প্রায় 10টা। চারিদিক নিশ্চুপ, একদমই নীরব, কোথাও কেউ নেই। এই তিলকনগরের রাতে কেউ বের হয় না, কিন্তু কেন তা অজানা। অপূর্ব মনে মনে চিন্তা করতে থাকে, আজকে এই রহস্য বের করতে হবে। আর এই সূর্যই বা কোথায়? অপূর্ব অন্ধকার রাতে উত্তপ্ত হয়ে হাঁটছে। রঞ্জনার কবরের উদ্দেশ্যে, হয়তো সূর্য ওখানে থাকতে পারে। চারিদিক থেকে শেয়ালের ডাক আসছে, বাদুড় উড়ে যাচ্ছে, গা ছিমছিম। তবুও যে সামনে এগোতেই হবে। হঠাৎ সামনে এগোতে যা দেখলো তা দেখার জন্য অপূর্ব মোটেও প্রস্তুত ছিল না। অপূর্ব পুরোপুরি থম মেরে যায়, গা থেকে অঝরে ঘাম ঝরছে, বুকের ভেতর ধুকপুকানি পরিষ্কার শোনা যাচ্ছে। আমার ভাবনাই সঠিক। সূর্য রঞ্জনার কবরের কাছে, কিন্তু সূর্য একা নয়, সাথে রেখা। নিজের চোখকে যেন অবিশ্বাস করতে পারছি না। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ওরা দুজন কোনো কিছু নিয়ে পরিকল্পনা করলো। বেশ কিছুক্ষণ পর ওরা দুজন উল্টো দিকে হাঁটা শুরু করলো। আজ এর শেষ আমাকে দেখতেই হবে। আমি ওদের পিছু নিলাম। ওরা যেতে যেতে পৌঁছে যায় রুশ রাজ্যে। আমি থমকে যাই। সেদিনের মতো আজকেও দিগন্ত নদীর তীরে একটা বোট আসে এবং রেখা উঠে যায়। সূর্য গেল না। সূর্যকে খুব অদ্ভুত দেখাচ্ছে। সেদিনের মতো কালো জ্যাকেট, গলায় চেন, ভাবভঙ্গিমা একদমই ভিন্ন। সূর্য রেখাকে স্পিড বোর্ডে উঠিয়ে দিয়ে রুশ রাজ্যের ঝোপঝাড়ের দিকে হাঁটতে শুরু করে। অপূর্ব পিস্তলটা বের করে পিছু নিতে থাকে সূর্যের। হেঁটে অনেক দূর গেল, গিয়ে থামলো ঝোপঝাড়ের ভেতরে। তবে কোনো আস্তানা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কোথা থেকে বেরিয়ে আসলো মুখোশধারী দুটো লোক। কিছু বলছে সূর্যর সাথে, আমি শুনতে পেলাম না। এভাবে অনেকক্ষণ ঝোপঝাড়ে লুকিয়ে থাকলাম। সূর্যর সাথে থাকা লোক দুটো কথা শেষ করে উল্টো দিকে হাঁটতে শুরু করে। অপূর্ব মনস্থির করলো এই সুযোগ, এবার সূর্যকে সত্যিটা বলতেই হবে। সূর্য অনুভব করলো ওর পিছনে পায়ের চাপড় চাপড় আওয়াজ। সূর্য থমকে যায়। সূর্য পিস্তলটা বের করলো, বুঝতে পারলো পেছনে কেউ আছে। সূর্য তাৎক্ষণিক বন্দুকটা তাক করে পিছনে ঘুরতেই দেখে অপূর্ব। অপূর্ব পিস্তলটা সূর্যের দিকে তাক করে রেখেছে। সূর্যের হাত থেকে ধপাস করে পিস্তলটা পড়ে যায়। সূর্য থমকে যায়, কপাল থেকে ঘাম ঝরতে থাকে। অপূর্বর উপস্থিতি সূর্যকে নাড়ালো। অপূর্ব কর্কট কণ্ঠে বলল, কি করছিস তুই এখানে? কেন? কি লুকোচ্ছিস? রেখার সাথে তোর কি, বল আমাকে। সূর্য শান্ত স্বরে বলল, যেতে দে আমাকে। বলেই নিচ থেকে পিস্তলটা তুলে নিজের আয়ত্তে নেয়। অপূর্বকে এড়িয়ে হাঁটতে শুরু করলে অপূর্ব সূর্যর বাঁ কাঁধে হাত দিয়ে আটকে দেয়। সূর্য আবারও থমকে দাঁড়ায়। অপূর্ব বলল, সত্যিটা বল, কি লুকোচ্ছিস? সূর্য ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, যেতে দে, আটকাস না। অপূর্ব ধৈর্য হারিয়ে বলে উঠল, সত্যিটা বল, নয়তো শুট করে দেব। সূর্য এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, আমাকে মারবি? আমাকে? আমি তো অনেক আগে মরে গেছি, আর এটা তো একটা দেহ মাত্র। অপূর্ব সূর্যের কথা শুনে অবাক হয়ে যায়। অপূর্ব মেজাজ দেখিয়ে বলল, কি বলতে চাইছিস? হেয়ালি না করে বল। সূর্য ভয়ঙ্কর ভঙ্গিতে বলল, যেতে দে আমাকে। আমি বন্ধুদের মাঝে রক্তাক্ত রক্ত পছন্দ করি না। অপূর্ব কাঠগলায় বলল, তুই খুনি। কথাটা শুনেই সূর্য থমকে গিয়ে হাহা করে এক ভয়ঙ্কর হাসি দিয়ে ওঠে। এই হাসি দেখলে যে কেউই ভয় পাবে। অপূর্ব ভেজা কণ্ঠে বলল, আচ্ছা সূর্য, বল না ভাই, কি করছিস তুই? কি লুকোচ্ছিস? তোর এই রূপ আমাকে ভেতর থেকে মেরে ফেলছে। সূর্য কিছুক্ষণ থম মেরে চিৎকার দিয়ে বলে উঠল, সত্যিটা জানতে চাই সত্যিটা। তবে শোন, আমি আমার রঞ্জনাকে বাঁচাতে পারিনি। আমি আমার প্রেয়সীকে বাঁচাতে পারিনি। আমি যে নিষ্ঠুর। বলেই হাঁটু গেড়ে বসে পড়ে। অপূর্ব থমকে যায়। কি বলছে সূর্য? রঞ্জনা তো দুর্ঘটনায় মারা গেছে, তবে ও কি বলছে? সূর্য হাঁটু গেড়ে বসে অদ্ভুত রকম কান্না শুরু করে। অপূর্ব আতঙ্কিত হয়ে বলল, কি বলছিস? রঞ্জনা তো দুর্ঘটনায় নিহত হয়েছে, তবে? সূর্য মাথার চুলগুলো টেনে কর্কট মেজাজে বলল, আমার রঞ্জনা দুর্ঘটনায় মারা যায়নি। আমার রঞ্জনাকে মেরে ফেলা হয়েছে। হায়নাগুলো আমার রঞ্জনাকে বাঁচতে দেয়নি। অপূর্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সূর্যকে।
সমস্ত পৃথিবী আজ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। অপূর্ব চোখগুলো ছানা বড়া হয়ে গেছে। হাতের পিস্তলটা ধপ করে পড়ে যায়। পেছনে লতায় মোড়ানোর হেলানোর গাছের উপর বসে পড়ে। পুরো আকাশ নিঃস্ব, চারিদিক নিশ্চুপ। পাশেই বয়ে গেছে দিগন্ত নদী, শান্ত দিগন্ত নদী, কিন্তু অশান্ত তারা দুজন। কি বলছে আর কি হচ্ছে সব যেন গুলিয়ে যাচ্ছে। অপূর্ব হেলানো গাছের এক কোণে বসে আছে। অপর প্রান্তে সূর্য। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর অপূর্ব বলল, সেদিন তাহলে মিথ্যে বললি কেন যে ও দুর্ঘটনায় নিহত হয়েছে? সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলতে চাইনি সত্যিটা। বলেই চুপ হয়ে যায়। অপূর্ব আতঙ্ক স্বরে বলল, রঞ্জনাকে, ওর আসল পরিচয় কি ছিল? কারা মেরেছে? তোর সাথে রেখার সম্পর্ক কি? তবে ওদিন কেন মিথ্যে বললি? কি লুকিয়ে আছে? আচ্ছা, এই ভরাক্রান্ত সত্যিটা কি? রঞ্জনাকে কারা মেরেছে, কেন? নিঝুম রাতের আধারে দুজন হতাশায় নিস্তেজ মানুষ বসে আছে। চারিদিকে ঝোপঝাড়, লতাপাতায় আচ্ছন্ন, ভয়ঙ্কর এক পরিবেশে নিশ্চুপ দুজন মানুষ। অপূর্ব এই পর্যন্ত হাজারোবার প্রশ্ন করেছে, কিন্তু সূর্য নিশ্চুপ, কি যেন কি ভাবছে। সূর্যের হঠাৎ এরকম আচরণ অপূর্বকে ভেতর থেকে ভাবনার আগুনে জ্বালিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে সূর্যের ভেতরে কি লুকিয়ে আছে সেটা ওর বুকটা চিরে দেখার। হঠাৎ সূর্য শান্ত স্বরে বলে উঠল, আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগের ঘটনা, অতীত। শস্য শ্যামল খেতে ভরা ধান, শস্য শ্যামল ক্ষেত ভরা ধান, মিষ্টি মধুর বাতাস। ছোট ছোট বাচ্চারা দল বেঁধে স্কুলে যাচ্ছে। কৃষকরা মনের সুখে গান গাইতেছে আর ক্ষেত বইতেছে। চারিদিকে জমজমাট আমের ভরপুর হয়ে আছে বাবুর রাজ্য। সত্যিকার অর্থে কোনো রাজাদের রাজ্য নয়, তবে এই মোহ পূর্ণভবন ভরা গ্রামের নাম দিয়েছি বাবুর রাজ্য। চারিদিক থেকে মাইকিনের শব্দ ভেসে আসতেছে, সুখবর সুখবর সুখবর। খবর বলতে কৃষকরা কাজ ফেলে মাইকিন করে কি বলে যাচ্ছে সেদিকে কান খাড়া করে রেখেছে। সবাই উত্তেজিত। মাইকিনের বলা হচ্ছে, আগামীকাল গ্রামের গরিব অসহায়দের মাঝে বাবর শিকদার ত্রাণ বিতরণ করবে। তবে এটা নতুন কিছু নয়। বাবর শিকদার গ্রামের সবাইকে কিছুদিন পর পর ত্রাণ বিতরণ করে, অসহায় মানুষের পাশে থাকে। যারা ভূমিহীন তাদের নিজের জমি দিয়ে চাষবাদ করার সুযোগ করে দেয়। বিদ্যালয়ের খরচ তিনিই বহন করেন। বাবর শিকদার অন্যায়কে প্রশ্রয় দেয় না, তিনি অন্যায় করেনও না। ভালো কাজে তিনি মহান, কিন্তু খারাপের চোখের সামনে পড়লে হিংস্র হয়ে ওঠে। গ্রামের সবাই তাকে ভরসা করে। মাইকিং করা মাত্রই সবাই খুশিতে অপ্রুত হয়ে উঠেছে। বাবর শিকদার এর স্ত্রীর মা ভাই এবং তার 4 সন্তান নিয়ে এক আনন্দময় সুখী সংসার। মালকিন, কেউ এসেছে, আপনারে ডাক পারে, বলল মিনারা বেগম, বাড়ির মহিলা। উপর থেকে নিচে আসলো কল্যাণী শিকদারনি, বাবরের স্ত্রী। কে এসেছে? ডাকলে কেন? ছোট মেয়েটা ঘুমোচ্ছে, তার মধ্যে এত চেঁচামেচি। আসসালামু আলাইকুম, আমি আপনাকে ডেকেছি, বলল একজন ঘটক। কল্যাণী শান্ত স্বরে বলল, ঘটক সাহেব আপনি এখানে কেন? আমরা তো ডেকে পাঠাইনি। ঘটক সাহেব আমতা আমতা করে বলল, না আমি আসি। আপনার তো ঘরে দুইটা জওয়ান মেয়ে, বিয়ে দিবেন না? কল্যাণী পানের পিক ফেলে বলল, মেয়ে আমার হলেও সিদ্ধান্ত ওদের বাবার, তিনি চান না এত তাড়াতাড়ি কোনো সম্বন্ধ করতে। ঘটক সাহেব একটু হেয়ালি করে বলল, মেয়ে মানুষ, তাড়াতাড়ি বিয়ে দেন ভালো, কখন যে কি ঘটায়। কে আমার মেয়েদের নিয়ে বাজে কথা বলেছে? কে আসছে সন্ধান নিয়ে? পেছন থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে কর্কট মেজাজে বলল বাবর শিকদার। ঘটক সাহেব চট করে বসা থেকে উঠে দাঁড়ায়। বাবর শিকদার বাড়ি আছে জানলে উনি আসতেন না, কারণ বাবর শিকদার তার মেয়েদের দূর করতে চান না। বিয়ের কথা শুনলে তার মাথায় রক্ত উঠে যায়। বাবর শান্ত স্বরে বলল, শুনুন ঘটক সাহেব, আমার মেয়েরা অন্য 10টা মেয়েদের মতো না যে দুর্ঘটনা ঘটাবে, আর যদি করেও কিছু তা দিয়ে আপনাদের সমস্যা কি? মেয়ে আমার, বিয়ে দিব আমি, খরচ হলে আমার হবে, ঘরে রাখলেও তো আমাকে বহন করতে হবে। পাড়া প্রতিবেশীদের তো তা নিয়ে ভাবতে বলিনি। আমার মেয়েরা পড়াশোনা করবে, অনেক বড় হবে, এটাই আমার স্বপ্ন। আপনি এখন আসতে পারেন। ঘটকটি দ্রুত পায়ে বেরিয়ে যায়। বিক্রমপুর রেলওয়ে স্টেশন।
তারেক, বাবু, শাওন সবাই ঘুমে। ট্রেন এসে পৌঁছেছে সেই কখন। বাবর রাজ্য এসেছে ছুটি কাটাতে। তারেকের ঘুম ভেঙে যায়। বাবু ও শাওনকে ঘুম থেকে ওঠে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে দুর্জয় নেই। এদিক সেদিক খুঁজতে লাগলো। এই দুর্জয়টা কোথায় যে যায়, হুটহাট উধাও। প্যান্টের চেন আটকাতে আটকাতে আসলো দুর্জয়, বলল, তোরা কি আমার খোঁজ করছিলি? তোদের জন্য কি ওয়াশরুমও যাওয়া যাবে না? তাই কি আমরা বলেছি? চল এখানে নেমে পড়ি। আরে এত তারা কিসের? ধীরে ধীরে যাই। দুর্জয়ের হঠাৎ চোখ পড়ে ডান দিকের কিছু দূরে সরিষা খেতে। তাকাতেই দেখে কয়েকটা মেয়ে দৌড়ে যাচ্ছে, খিলখিল করে হাসছে। দুর্জয় আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করলো দৌড়াচ্ছে কেন। সামনে তাকাতেই দেখে একটা মেয়ে, পরনে লাল স্কার্ট, চুলটা অনেকটাই বড়, হাসছে আর দৌড়াচ্ছে। কি অপরূপ মোহময় দেখাচ্ছে। দুর্জয় চোখগুলো বড় করে দেখতেই ব্যাগটা নিয়ে ট্রেন থেকে নেমে মেয়েটাকে দেখার উদ্দেশ্যে তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। আরে ও আমাদের রেখে কোথায় যাচ্ছে? পাগল হয়ে গেল নাকি? চল সর, ওর সাথে চল। বলেই দুর্জয়ের পেছনে দৌড়াতে থাকে। মেয়েরা থেমে যায়। সবাই একসাথে বলা বলি করছে, ছেলেগুলো কারা আমাদের দিকেই আসছে, হয়তো এখানে নতুন। দুর্জয় ওর বন্ধুরা এসে মেয়েগুলোর সামনে দাঁড়ায়। দুর্জয় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, দূরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ওকে? কর্কট মেজাজে একজন বলে উঠল, আমাদের রাজ্যের মেয়ের দিকে একদম নজর দিবে না। দুর্জয় মুখ কুঁচকে বলল, এখানে তোমাদের নাম লেখা আছে, সরে যাও সামনে থেকে, আমি দেখে নিচ্ছি কে। কি অসভ্য ছেলের বাবা, বলল তিলকা। দুর্জয় বলে উঠল, দিব একটা কানে নিচে। অমনি পাশ থেকে একজন মেয়ে বলে উঠল, এই রঞ্জনা, দেখ আমাদের সাথে কেমন আচরণ করছে। দুর্জয় থম মেরে যায়। তার মানে মেয়েটার নাম রঞ্জনা। অপলকভাবে তাকিয়ে আছে, উল্টো ঘুরে দাঁড়ানো রঞ্জনার দিকে। রঞ্জনা চুলগুলো পিছনে আঝাপটা মেরে ঘুরে তাকায়। দুর্জয় সহ বাকি বন্ধুরা হাঁ করে তাকিয়ে থাকে। এ যে এক ভুবন মোহিনী সুন্দরী নারী, যার চাহনি যথেষ্ট একটা ছেলেকে কাবু করার জন্যে। রঞ্জনা দৌড়ে কাছে এসে বলতে শুরু করলো, আমাদের রাজ্যে এসে আমাদেরই কথা শোনানো হচ্ছে? খুব সাহস আপনাদের, তাই না? আপনি জানেন আমার বাবাকে? আঙ্গুল দেখিয়ে দেখে রঞ্জনা কথাগুলো বলছে, কিন্তু সেদিকে দুর্জয়ের কোনো হুঁশই নেই। রঞ্জনার রূপের ঝলকে সে হারিয়ে গেছে। কিছুক্ষণ বকবক করার পর রঞ্জনা হাতে তুড়ি মেরে দুর্জয়ের ধ্যান ভাঙিয়ে দেয়। রঞ্জনা অহংকারী স্বরে বলল, আর যেন আমাদের পেছনে পড়তে না দেখি, বলেই হাত দিয়ে সতর্ক ইঙ্গিত দিয়ে উল্টো দিকে চলে যায়। দুর্জয় ওর বন্ধুরা থম মেরে দাঁড়িয়ে থাকে। দুর্জয় বলল, এত সুন্দরী মেয়ে আর কোনোদিন দেখিনি। এরকম সুন্দরীর পিছনে হাজারটা ছেলেরা ঘুরে, তুই পাত্তা পাবি না। চল যাওয়া যাক। দুর্জয় বলল, কোথায় যাব? আমার মামা বাড়ি এখানেই, কাউকে জিজ্ঞেস করলেই পাবো, চল। রঞ্জনা যা করে দৌড়ে দৌড়ে ছোটবেলা থেকেই অভ্যাস, ভারী চঞ্চল। বাবরের ডাক পড়েছে দৌড়ে বাবার ঘরে আসতেই, পড়ে গিয়ে আঘাত লাগবে তো মা? সবসময় এত তোড়ঝোড় কেন করিস? তোর যদি কিছু হয়ে যায়? বাবা, তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। বাবা মানেই তো ছায়া, তাই না? পড়ে গেলে হাত ধরে তোলার জন্য তো তুমি সর্বদাই আছো। বাবর বলল, বস এখানে, আমি তোর মাথায় তেল দিয়ে দিচ্ছি। পাশ থেকে কল্যাণী বলে উঠল, আল্লাহ দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় উঠিয়ে রেখেছো। আরও তো তিনজন আছে, ওদের দিকে তো দেখো। বাবর মৃদু হেসে বলল, আমি আমার 4 সন্তানকেই ভালোবাসি। অন্তিম তো বড় হয়েছে, দায়িত্ববান হয়েছে। প্রিয়া এখনো বাচ্চা, বাকি থাকলো মালাইকা। মালাইকা তো সারাদিন পড়াশোনা নিয়েই থাকে। কল্যাণী উঠে বেরিয়ে যায়। বাড়িতে অনেকে কাজ করে, তাদের প্রতিদিন বকশিস দেয়, এটা বাবর শিকদারের নিয়ম। রঞ্জনার মাথায় তেল দিতে দিতে বাবর উপদেশের স্বরে বলল, জানিস মা, জীবনটা অতি ক্ষুদ্রতম, তবে তা সবসময় না। যখন দেখবি জীবনের দুঃখ গ্রাস করেছে, তখন মনে হবে জীবনের সময় যেন যাচ্ছেই না। আর যখন জীবনের সুখ চলে আসে, তখন দেখবি সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। রঞ্জনা অবাক ভঙ্গিতে বলল, বাবা, তুমি হঠাৎ এরকম বলছো কেন? বাবর মৃদু হেসে বলল, কারণ আমি চাই আমার মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, ওদের নিজের একটা পরিচয় হোক। কারণ সবাই বলে মেয়েদের কোনো পরিচয় হয় না, বিয়ের আগে বাবার এবং বিয়ের পরে স্বামীর পরিচয় বাঁচতে হয়। আমি চাই তোদের নিজেদের পরিচয় নিজেরাই গড়বি। রঞ্জনা থম মেরে বলল, বাবা, আমি পড়াশোনা করছি, কিছুদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা,
কিন্তু তার পাশাপাশি আমি নৃত্য নিয়ে এগোতে চাই। বাবর রঞ্জনা চুলগুলো বেনুনি করতে করতে বলল, তা তো আমি জানি পাগলি, আমি তোদের ঘরবন্দি করে রাখবো না, আমি স্বাধীনতা দিব। আমার বিশ্বাস আমার মেয়েরা কোনোদিন ভুল কাজ করবে না। রঞ্জনা বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার মতন একজনের মেয়ে হয়ে আমি গর্বিত। কোনোদিন কাউকে তোমার দিকে আঙুল তুলতে দেব না। বাবর মৃদু হেসে রঞ্জনার মাথায় হাত বুলাতে বুলাতে দেখল দরজার কোণে মালাইকা দাঁড়িয়ে আছে। মালাইকা রঞ্জনার যমজ বোন, কিন্তু তাদের পার্থক্য অনেক। মালাইকা খুবই শান্ত স্বভাবের, একটু হলেই ভয় পেয়ে যায়। বাবর হাতের ইশারায় ডাকলো, মালাইকা কাছে আসে। বুকের ডান পাশে মালাইকাকে জড়িয়ে ধরে, বাম পাশে রঞ্জনাকে। মালাইকাকে উদ্দেশ্য করে বলল, সাহসী হতে হবে, বাহাদুর হতে হবে। এত ভীতু হলে অন্যরা পায়ে ঠেলে উঠবে, এত ভীতু হলে অন্যরা পায়ে ঠেলে যাবে, দুর্বলতার সুযোগ নেবে। তোমার আপুকে দেখো কত সাহসী, জীবনে একটু তো সাহস হতেই হবে, তাই না? এবার দুজনে হাত মিলাও দেখি। রঞ্জনা হাত বাড়িয়ে দেয়। মালাইকা ইতস্তত বোধ করে। বাবর ইশারা করে হাত রাখে রঞ্জনার হাতে। বাবর অহংকারী স্বরে বলল, রঞ্জনা, তোমার বোনকে সাহসী করে তুলতে হবে, একদম তোমার মতো। রাত 8টা নাগাদ সবসময় শিকদার বাড়ি জমজমাট থাকে। রঞ্জনা আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করছে, ট্যাপে একটা গান চালু করে এরপর একা একা নাচছে। ঘরের দরজা খোলা, তা খেয়ালই নেই, আনমনে নাচ করছে। হঠাৎ দেখে ঘরের ভিতরে কেউ ঢুকে পড়েছে। তাকাতেই দেখে সেই ছেলেটা, যে আজকে তাদের সাথে ঝগড়া করেছে। রঞ্জনার চোখগুলো ছানা বড়া হয়ে যায়। দুর্জয় রঞ্জনাকে দেখার পর অবাক, এই মেয়েটা এখানে কি করছে? রঞ্জনা হঠাৎ করে আ করে এক চিৎকার। দুর্জয় কি করবে বুঝতে না পেরে দেখলো সবাই চলে আসছে। বাবর শিকার করার বন্দুক নিয়ে হাজির হয়। কি হয়েছে মা, চিৎকার করলি কেন? এই কে, কোথায় আছিস? বাবর উত্তেজিত স্বরে বলতেই রঞ্জনা বলল, বাবা, এই ছেলেটা কে, এখানে কি করছে? বাবর নিঃশ্বাস ছেড়ে বন্ধুটাকে নিচে নামিয়ে শান্ত স্বরে বলল, ও, এ হচ্ছে দুর্জয়, আমার একমাত্র বোনের ছেলে। ও আসছে বেড়াতে, সাথে ওর কিছু বন্ধুরা। এখানে কিছুদিন থাকবে। রঞ্জনা অভিমানী স্বরে বলল, তুমি আমাকে জানাওনি কেন যে বাড়িতে মেহমান আসতে চলেছে? লক্ষ্মী মা আমার, এই কান ধরেছি, ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করো। তার মানে রঞ্জনা বাবর মামার মেয়ে? বাপরে, কার দিকে নজর দিলাম। সে তো তার মেয়েদের জন্য 10টা খুন মিনিটে করে ফেলতে পারবে। যাই হোক, চেষ্টা করতে হবে। মনে মনে ভাবতেই দুর্জয় স্থান ত্যাগ করে। চারিদিকে কোলাহল সৃষ্টি হয়েছে। সবার কোলাহলে ঘুম ভেঙে যায়। সবাই চারিদিকে ছুটছে, কি যেন কি হয়েছে। চট করে দুর্জয় সহ সবার ঘুম ভেঙে যায়। বাহির থেকে দেখতে পায় সবাই একদিকে ছুটছে। তারেক দুর্জয়কে প্রশ্ন করে, সবার ডাকাডাকিতে এত সুন্দর ঘুমটাই ভেঙে গেল, কি হয়েছে? সবাই দৌড়াচ্ছে কেন? দুর্জয় বলল, আজকে আমার মামা ত্রাণ বিতরণ করবে। উনি কিছুদিন পর পরই ত্রাণ বিতরণ করে। গ্রামের সবাই তাকে ফেরেশতা রূপে দেখে। কৌতূহল নিয়ে বাবু বলল, তোর মামা এত ধন সম্পদ অর্জন করলো কিভাবে? দুর্জয় ঘরে প্রবেশ করে খাটে বসতে বসতে বলল, সে অনেক কথা। আমার মামা তার জীবনে অনেক কষ্ট করেছে, অনেক সংগ্রাম করেছে, অতঃপর সফলতা অর্জন করতে পেরেছে। তাই উনি সবার কষ্ট বুঝতে পারেন। ওনার বাবা মানে আমার নানা, তিনিও অন্যদের পাশে থাকার চেষ্টা করতেন। তিনি মৃত্যুর আগে বলেছেন যেন তিনিও অন্যের পাশে থাকে। তারেক এ বিষয় পাল্টে দিয়ে বলল, তোর বোনগুলো হেব্বি, একটা পটাই দে। দুর্জয় আর চোখে বলল, খবরদার, নজর দিস না। মামাকে দেখেছিস কেমন? তাছাড়া রঞ্জনা বড় ভাই অন্তিম, সে কিন্তু তার বোনদের জন্য সবাইকে শেষ করে দিতে পারবে। কিন্তু মামাকে এখনো ভয় পায়, সম্মান করে তাকে অনেক। তার মানে এখানে তার অনেক বলল তারেক। আমার তো তোকে দেখলেই ভয় লাগে। তার মেয়েরা থেকে ও করলেই বন্দুক নিয়ে আসে। বাবুর কথা শুনে সবাই খিলখিল করে হেসে ওঠে। এই গ্রামে এত সুন্দরী মেয়ে, তাও আবার আমার মামাতো বোন। কি তার কথা বলার ভঙ্গিমা, কি তার তেজ, যা চোখের চাউনিতে যে কেউ চাপতে যাবে। যা চুলে ঝলকানি, দৌড়ের দর্পণ থেকে ট্রেন থেকে ছুটে আসলাম। তাকে এত কাছে পেয়েও হাতছাড়া করব, তাও কিনা তার বাবার ভয়ে। আজ একবার রঞ্জনার সাথে কথা বলবো, তার বান্ধবীদের সাথে ওরকম আচরণ করার জন্য মাপ চাইব। এটাই একটা কথা বলার উপায়। এসব ভাবতে ভাবতেই দুর্জয় বাড়ির কাজের লোক মিনারাকে জিজ্ঞাসা করলো,
বাড়িতে এখন কারা কারা আছে? সবাই কি ধ্যান দিতে গেছে? বাড়িতে রঞ্জনা আপা, মালাইকা আর প্রিয়া আর দাদি আছেন। তাদের ফিরতে কতক্ষণ লাগবে? বড় মালিক ফিরাইতে সন্ধ্যা হইয়া যাইব। সব বান্ধবীদের নিয়ে রঞ্জনা নৃত্য করছে। তিলকা ভাবছে, মেয়ে হও, মেয়েদের সৌন্দর্য নিয়ে আলোচনা করতে এই প্রথম দেখছি। সত্যি বলতে রঞ্জনার রূপের তুলনা হয় না। 2 পায়ে নূপুর, কালো স্কার্ট, সাথে লম্বা চুল, কি দারুণ লাগছে। বেলা ফুরিয়ে বিকেল হয়ে গেল। দুর্জয় তার বন্ধুরা বাহিরে বের হয়েছে। আশেপাশে মুগ্ধ হয়ে দেখছে কত সুন্দর রাজকীয় বাড়ি। বিভিন্ন কাজের লোক বিভিন্ন কাজ করছে। বাড়ির গেটের বাইরে আসতেই দেখে রঞ্জনা তার বন্ধুদের বিদায় জানাচ্ছে। দুর্জয় ভাবলো এই সুযোগ কথা বলার, কিন্তু ভয় হচ্ছে কোথা থেকে ওরা রাক্ষসে বাবার ভাই চলে আসে বলা যায় না। ওর বন্ধুদের বলল পাহারা দিতে। বাবু, তুই ওই দিকটা যা। যদি মামা বা অন্তিম ভাই আসে তো তুই গান গাইতে শুরু করবি, তাহলে আমি বুঝবো তারা আসছে। আর তারেক, তুই যদি কাউকে আসতে দেখো তো বারবার ওঠা বসা করবি, তাহলে বুঝবো বিপদ কাছে। যে চিন্তা সেই কাজ। দুর্জয় রঞ্জনার কাছে যায়। রঞ্জনা, তোমার সাথে কথা বলার ছিল বলতেই নক করতে শুরু করে। রঞ্জনা ঘুরে তাকায় দুর্জয়ের দিকে, অহংকারী স্বরে বলল, আপনার সাথে কথা বলতে আমার বইয়েই গেছে। দুর্জয় বলল, ওই দিনের ঘটনার জন্য দুঃখিত। রঞ্জনা কিছু বলল না। দুর্জয় ভাবলো এবার ওর রূপের প্রশংসা করতে হবে। মেয়েরা নাকি প্রশংসা শুনতে ভালোবাসে। দুর্জয় কিছু বলবে ঠিক তখনই বাবু বেসুরো গলায় গান গাইতে শুরু করে। দুর্জয় পেছনে তাকিয়ে দেখে বাবুর শিকদার আসছে। 3 বন্ধু মিলে কোথায় যাবে পথ খুঁজে পাচ্ছে না। রঞ্জনার সাথে কথা বলছে দেখলে এখানেই শেষ। এদিক সেদিক করতেই দেখে পাশে অনেক বড় গোয়াল ঘর, বড় খামার। দুর্জয় কাপা কণ্ঠে বলল, চল গোয়াল ঘরে কাজ শুরু করি। কি বলছিস তুই? কথা বাড়াস না, গুলি খেতে না চাইলে চল। বন্ধুরা মিলে গোয়াল ঘরে কাজ শুরু করে দিয়েছে। গরুর লাথিও খাচ্ছে। রঞ্জনা ওদের ভয় থেকে অট্টহাসিতে তলিয়ে যাচ্ছে। বাবার ভয়ে শহরের ছেলেগুলো গোয়াল ঘরের কাজ করছে। অন্যরাও হাসতে হাসতে ঢলে পড়ছে। রাত 2টা নাগাদ পাশের ঘর থেকে নূপুরের আওয়াজ আসছে আর তবলার আওয়াজ। চারিদিক নিশ্চুপ, পুরো বাড়ি শুনশান। তারেকের ঘুম ভেঙে যায়। ভয়ে চাপসে গেছে। এত বড় বাড়ি, তার উপর এত রাতে তবলার আওয়াজ বাকিদের ফিসফিস করে জাগিয়ে নিয়েছে। চোখ ডলতে ডলতে প্রশ্ন করলো দুর্জয়, কি হয়েছে? বাইরে থেকে নুপুরের আওয়াজ আসছে। সবাই একটু চমকে যায়। রঞ্জনা নৃত্যের পাগল, তার মানে এই নয় যে এত রাতে নাচবে। চল বাহিরে গিয়ে দেখি। সবাই বাহিরে বের হয়। হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায়। কোন দিক থেকে আওয়াজ আসছে কেউ বুঝতে পারছে না। সবাই মিলে এদিক সেদিক দেখছে। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ চোখ পড়ে নিচের তলায়। তারা যা দেখলো সবার অবস্থা খারাপ। কেউ একজন সাদা কাপড় মুড়ি দিয়ে ধীরে ধীরে বাড়িতে ঢুকছে। তারেক কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, ভাই, শুনেছি বড় বাড়িতে ভূত থাকে, এটা হয়তো ভূতই হবে। বাবু, দুর্জয়, তারেক 3জনই ভয়ে কাঁপতে কাঁপতে একসাথে হাদিসের সব দোয়া পড়তে শুরু করে। উল্টাপাল্টা দোয়া পড়তে পড়তে 3জনাই লুকিয়ে যায় রেলিংয়ের আড়ালে। চোখ বুঝে বুঝে দোয়া পড়ছে। এমন সময় কেউ পেছন থেকে গায়ে হাত দেয়। দুর্জয়, তারেক, বাবু কেউ পিছনে ফিরছে না। বাবু ফিসফিস করে বলছে, তাকাইস না, ওইটা জিন। আমরা ফিরবো না, দেখিস এমনিতেই চলে যাবে। অমনি দুর্জয় সাহস নিয়ে পিছনে ঘুরে দেখে অন্তিম। আরে ভাইয়া, আপনি এত রাতে নিজের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকছেন কেন? আমরা তো ভয় পেয়ে গেছি। বলল দুর্জয়। হুশ, বাবা জেগে যাবে। যাই হোক, তোরা কখন এলি? আমরা সেই কখন এসেছি, কিন্তু আপনাকে তো দেখলাম না। অন্তিম সহ সবাই অতিথি ঘরে চলে যায়। অন্তিম বরাবরই খুবই রাগী, কিন্তু সবার সাথে রাগ দেখান না। বোনদের প্রচুর ভালোবাসে। কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলে। এখন খুব শান্ত হয়ে সবার সাথে বসে আছে। আমাদের সাথে এটা ওটা বলছে। কালকে আমার জন্মদিন, গোটা করে আয়োজন করা হবে। গ্রামের অসহায় মানুষদের দাওয়াত দেওয়া হয়েছে। সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে, সাথে আমার কিছু বন্ধুরাও। তোরাও কিন্তু থাকবি, আলাদা করে বলে দিলাম, বলল অন্তিম। পাখিদের কিচিরমিচির আওয়াজ। নতুন সূর্যের আগমন, সাথে নতুন একটা দিন। গ্রামের সবাই একে একে শিকদার বাড়ি আসছে। সবার জন্য প্যান্ডেল করা হয়। অন্তিমের কিছু বন্ধু এসেছে। চারিদিকে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। সব মেয়েরা বউয়ের মতো সেজে ঘোরাফেরা করছে, তবে কেউ অন্তিমকে খুঁজে পাচ্ছে না। অন্তিমের বন্ধুরা এদিক সেদিক খুঁজলেও কোথাও পাচ্ছে না। এই ঘর ওই ঘর খুঁজতে খুঁজতে চোখ পড়ে রঞ্জনার ঘরের দিকে। সবাই দেখে অবাক। অন্তিম ওর বোনের ঘরে নিজের হাতে ওর বোনদের সাজাচ্ছে। মালাইকাকে সাজিয়ে বসিয়ে রেখেছে। প্রিয়াও সাজিয়েছে, যদিও প্রিয়া এখন পর্যন্ত নাবালিকা মেয়ে। সবার আদুরে, কিন্তু তাকেও অন্তিম পাহারা দিয়ে রাখে।
অন্তিম রঞ্জনাকে সাজাচ্ছে, উপদেশ স্বরূপ অনেক কিছু বলছে। ওদের ভাই বোনদের সম্পর্ক এতটা অটুট, সবাই অবাক হয়। সবাই ঘরের সামনে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ চোখ পড়ে অন্তিমের তার বন্ধুদের দিকে। অন্তিম শান্ত স্বরে বলল, দাঁড়িয়ে কেন, ভেতরে আয়, আমি আমার রাজকন্যাদের সাজাচ্ছি, কেমন লাগছে বল। অন্তিম ওর বোনদের এমনভাবে আগলে রাখে যেমনটা বাবা রাখে। বলা হয় বড় ভাই বাবার সমতুল্য। আপুদের অনেক ভালো লাগছে। আসলে তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি, এসেই দেখলাম তুই ওদের সাজাচ্ছিস, তাই আর ডাকলাম না। বলল নয়ন, অন্তিমের বন্ধুদের মধ্যে একজন। রঞ্জনা বলল, দাদা ভাই, আজকে আমি রান্না করছি। এটা শুনে অন্তিমের বন্ধুরা কানা ফিসফিস শুরু করে দিয়েছে। অন্তিম মৃদু হেসে বলল, আচ্ছা করিস, তবে তেলের বা আগুনের আজ যেন শরীরে না লাগে। নয়ন সহ সবাই বাইরে বের হয়ে ফিসফিস করছে। অন্তিম ওদের উদ্দেশ্য করে বলল, আমি জানি তোরা কি বলছিস, আমার বোনের রান্নার স্বাদ ভালো না, কিন্তু তোরা খেয়ে কিন্তু প্রশংসা করবি। এই ভাই, বিষ খেতে পারবো, কিন্তু তোর বোনের রান্না। অন্তিম বলল, একটা দেব কানের নিচে, শালা, ও যা রান্না করবে চুপচাপ খেয়ে নিবি। নয়ন সহ সবাই অন্তিমের দিকে হাঁ করে তাকিয়েছিল। বোনের জন্য এতই দরদ, তো রান্না করতে দেওয়ার দরকার কি? তাও আমাদের খেতে হবে? বলেই মুখ কুঁচকে দেয় নয়ন। অন্তিমের জন্মদিন বাবর রাজ্য আজ উল্লাসিত, আনন্দে ভরপুর। গ্রামের প্রতিটা মানুষ আজ খুব আনন্দিত, কারণ শিকদার বাড়ি কোনো অনুষ্ঠান হলে তারা পেট পুড়ে ভালো মন্দ খেতে পারে। তবে জন্মদিন উপলক্ষে কারো কাছ থেকে বাবর কোনো উপহার নেন না। সবাই বলে এটা তার বাবার নিয়ম। কাউকে নেমন্তন্ন করলে, কাউকে আহার করালে অনেক বড় সোয়াব, তাই এটার বিনিময়ে বাবর কিছু নেন না। চারিদিকে জমজমাট, কেউ নাচছে তো কেউ গাইছে, কেউ লুকোচুরি খেলছে। আনন্দ উল্লাসে দিন গড়িয়ে রাত হয়ে যায়। শিকদার বাড়ির ভিড় ধীরে কমে এলো। বাবর শিকদার একজন উকিলের সাথে বসে কথা বলছে, কল্যাণী পান চিবোচ্ছে আর শাশুড়ির সাথে কথা বলছে। অমন সময় হাজির হয় রঞ্জনা। সবাই দাদির ঘরে আড্ডা দিচ্ছে। কল্যাণী ঘর থেকে বেরিয়ে যায়। প্রিয়ার শরীর ভালো না, তাই ওর ঘরে যায়। রঞ্জনা মালাইকার সাথে রঞ্জনার বান্ধবীরা দাদির ঘরে বিভিন্ন গল্পে মশগুল হয়ে আছে। জয়গুণ বিবি রঞ্জনাকে উদ্দেশ্য করে বলল, মনা, আমার অনেক ইচ্ছা আমার মৃত্যুর আগে তোর বিয়েটা দেখে যেতে পারলে হয়। তুই বউ সাজবি, পায়ে আলতা দিবি, টিকলি পরবি, লাল বেনারসি পরবি। রঞ্জনা দাদির উদ্দেশ্যে বলল, আচ্ছা দাদি, তুমি কোনোদিন কাউকে ভালোবেসেছো? কাপা কণ্ঠে জয়গুণ বিবি বলল, বাসছি তো, আর সেই ছিল তোদের দাদা, কত ভালোবাসতো আমায়। আমি একবার বলেছিলাম আমার বিয়েটা যদি নদীর তীরে হয়, আর তোদের দাদু আমারে ঠিক তেমন ভাবেই বিয়ে করেছে। রঞ্জনা মসৃণ হাসলো, বলল, তার মানে তুমি ভালোই রোমান্টিক ছিলা বুড়ি। পাশে থাকা সবাই খিলখিল করে হেসে ওঠে। তৎক্ষণাৎ ঘরে উপস্থিত হয় বাবর। বাবর বলল, রঞ্জনা, আমার মাত্র 7 দিন বাকি, এরপর তোমার পরীক্ষা, আর তুমি পড়াশোনা বাদ দিয়ে গল্পগুজব করছো। রঞ্জনা কথা না বাড়িয়ে পড়ার ঘরে চলে যায়। এদিকে দুর্জয় বারবার রঞ্জনাকে খুঁজছে। ভয়ও হচ্ছে যদি কোথাও থেকে রাক্ষসে মামার ভাইটা চলে আসে। এত বড় বাড়ি কোথায় থাকে বলা তো যায় না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রঞ্জনা পড়ার টেবিলে পড়ছে। ছোট জানালা দিয়ে দেখতে পেল ঝুঁকে ঝুঁকে পড়ছে। খাটের উপর মালাইকা ঘুমাচ্ছে, তাও বই বুকের মধ্যে জড়িয়ে। হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। দুর্জয় ঘরের ভেতরে প্রবেশ করার জন্য আশেপাশে পরখ করলো, কেউ আছে কিনা। দেখলো কেউ নেই। এই সুযোগে কাজে লাগিয়ে রঞ্জনার ঘরের ভেতর ঢুকতেই দেখলো দরজা খোলা। ছোটবেলায় একবার ঘরের ভেতর থেকে দরজা লক হয়ে যায়। সেদিন রঞ্জনা অনেক ভয় পেয়েছিল, অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে ঘরের দরজা খোলা রাখে। দুর্জয় ঘরের ভেতর প্রবেশ করে পেছনে দাঁড়িয়ে রইল। কি বলবে ভাবতে ভাবতে রঞ্জনা হঠাৎ বলে উঠল, কিছু বলবেন? দুর্জয় অবাক হয়ে যায়, ভাবলো আমি আসলাম সেটা ও কি করে বুঝলো? রঞ্জনা কাঠগলায় বলল, আমি সবার উপস্থিতি অনুভব করতে পারি। আপনি কি বলতে চান তাও আমি জানি, তবে আপনার সেই কথাগুলো না বলাই ভালো, কারণ আমি আমার বাবার মুখে কখনোই চুনকালি মাখতে দিতে পারবো না। আমার বাবা আমার সব কিছু, তার শিক্ষা আমার মধ্যে আছে। আমি চাই জীবনে সফল হতে, আর এই সফলতার বাধা হিসেবে কেউ দাঁড়াক তা আমি চাই না। আপনি আমার ভাই হন, আমি আপনাকে সম্মান করি, ব্যাস এতটুকুই যথেষ্ট। আপনি আর দ্বিতীয়বার আমার চোখের সামনে আসবেন না, তাহলে আমি আমার বাবাকে বলতে বাধ্য হব। দুর্জয় কথাগুলো শুনে থম মেরে যায়। কি বলবে বুঝতে না পেরে রঞ্জনার ঘর থেকে পদত্যাগ করবে ঠিক তখনই পেছনে ঘুরে দেখে অন্তিম দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ দুর্জয়ের শরীর থেকে ভয়ের আচ্ছন্নে অঝরে ঘাম ঝরতে থাকে।
অন্তিম চোখ দুটো লাল করে হিংস্রের মতো ফোঁসফোঁস করতে থাকে। দুর্জয়ের শার্টের কলার ধরে টানতে টানতে নিচে নামিয়ে ফেলে। দুর্জয় বারবার বলছিল, ভাইয়া একবার আমার কথাটা শুনুন, একবার আমার কথাটা শুনুন। অন্তিম দুর্জয়ের কথায় গ্রাহ্য না করে পেটাতে থাকে। বাড়ির সকলে বেরিয়ে আসে, বাবর সহ বাড়ির কাজের লোক সবাই। বাড়ির বড়রা বলল, ওকে মারছিস কেন? কি হয়েছে? অন্তিম বলল, ও আমাদের রঞ্জনার দিকে খারাপ নজর দিয়েছে। কথাটা শোনা মাত্রই বাবরও পেটাতে শুরু করে। সবাই ভয়ার্ত দৃষ্টিতে দেখছে। দুর্জয়ের সব বন্ধুরা নিচে নেমে আসে। বাবর কর্কট মেজাজে বলল, আমার মেয়েদের দিকে যে দৃষ্টি খারাপ করে তাকাবে তার এরকম অবস্থা হবে, সে আমার যাই হোক। বাবর শিকদার তার মেয়েদের দিকে কেউ খারাপ নজর বা খারাপ মন্তব্য করলে তাকে শেষ করে দেয়। তৎক্ষণাৎ দুর্জয়ের বন্ধু সহ ওদের গ্রাম থেকে বের করে দেওয়া হয়। অন্তিম শেষবারের মতো দুর্জয়কে হুঁশিয়ারি সংকেত দেয়। অন্তিম খেয়াল করলো সিঁড়ির কর্নারে মালাইকা বসে বসে ফোপাচ্ছে। অল্প কিছুতেই মালাইকা আতঙ্কিত হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। অন্তিম মালাইকাকে বুকে জড়িয়ে নেয়, শান্ত স্বরে বলল, সবকিছুতে ভয় পেতে নেই, কখনো কখনো হিংস্রও হতে হয়। এত ভীতু কেন তুই? মালাইকা কাঁদতেই থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকদিন। রঞ্জনার বিশ্ববিদ্যালয়ের আবেদনের ফলাফল প্রকাশ করেছে। বাবর রাজ্য খুশিতে আপ্লুত হয়ে ওঠে। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে অন্তিম। চারিদিকে মানুষের কোলাহল, সবাই এসে রঞ্জনাকে শুভেচ্ছা জানাচ্ছে। রঞ্জনা বরাবরই মেধাবী। তার বাবার স্বপ্ন তার 2 মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু মালাইকা একদম যেতে রাজি নয়। সে শহরে যাবে না, তাই আর কেউ মালাইকাকে জোর করেনি। আজকে আবেদনের ফলাফল দিয়েছে। রঞ্জনা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। সেই খুশিতে গ্রামের সবাই উৎসব পালন করছে, কারণ বাবর রাজ্য থেকে এই প্রথমবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছে, তাও বাবর শিকদারের মেয়ে। আজ বিকেলে ট্রেনে রঞ্জনাকে ঢাকায় নিয়ে যাবে অন্তিম। ঢাকার শহরে রঞ্জনা একা, তবে রঞ্জনাকে অনেকেই চিনে শুধুমাত্র তার নাচের জন্য। ঢাকাতে এই পর্যন্ত অনেকবার প্রোগ্রাম হয়েছে। বিকালে শহরে যাওয়ার জন্য তৈরি হয়। রঞ্জনার সব বন্ধুরা আসে বিদায় জানাতে। মালাইকে এক কোণে দাঁড়িয়ে ফোপাচ্ছে। প্রিয়া কোনো মতেই রাজি নয় তার বোন দূরে যাবে। বাবরের ভেতরটা জ্বলে যাচ্ছে, কিন্তু রঞ্জনাকে বুঝতে দিচ্ছে না, কারণ সে চায় তার মেয়েরা জীবনে অনেক বড় হোক, তাদের পরিচয়ে তারা বাঁচুক। বর্তমান সূর্য থেমে যায়। রুশ রাজ্যে কোনো কারণে নিস্তব্ধ হয়ে আছে। কিছু দূরে শেয়াল ডাকছে। বাদরগুলো একটু পর পর এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে। শীতল হাওয়া বইছে, কিন্তু তার মাঝে অপূর্ব ঘেমে একাকার হয়ে যাচ্ছে। সূর্য বলছে না কেন। তারপর কি হয়েছিল? অপূর্বর ভেতর যে আগুন জ্বলছে। অপূর্ব ধৈর্যহারা হয়ে সূর্যকে প্রশ্ন করেই ফেলল, কি হয়েছিল তারপর? সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল, পকেট থেকে সিগারেট ধরায়। চোখগুলো জলজল করছে। সূর্য শান্ত স্বরে বলল, সেদিন রঞ্জনা ঢাকায় আসে। সেই দিনই রঞ্জনার জীবনের কালো ঝড় নেমে আসে। রঞ্জনা ঢাকায় চলে আসে। আমি আর রায়হান সাথে সৈকত সবাই ঢাকা কলেজে যাচ্ছিলাম। বাসেই ছিলাম। গরমে ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম। জ্যামে বসেছিলাম। গরম সহ্য করতে না পেরে জানালাটা খুলে দেই। তখনই আমার চোখ পড়ে যায় বাস স্টেশনে। আমার হৃদয় সেদিকে থমকে যায়। ভেতরে ধুকপুকানি হঠাৎই বেড়ে যায়। এই যেন স্বর্গের পরি নেমে এসেছে, মানুষের রূপ ধারণ করে। আমি রায়হান সৈকতকে কিছু না বলেই বাস থেকে নেমে যাই। রঞ্জনার বাসের পেছনে ছুটতে থাকে। তবে রঞ্জনা আমাকে দেখেছিল। বাস গিয়ে থামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিভাবে রঞ্জনার জীবনের বৃত্তান্ত জানবো সেই ভেবে কিছু মেয়েদের প্রশ্ন করি। তারা আমাকে না বললেও আমি ওর ব্যাপারে জানতে পারি, ওর পরিবারের ব্যাপারে জানতে পারি। সেদিন রঞ্জনা আমাকে সবার সামনে অপমান করলেও ওর চোখে কোনো আমার জন্য এতটুকু হলেও ঘৃণা দেখতে পাইনি। আমি খেয়াল করে দেখতে পাই ওর পিছনে অন্তিম ভাই, তবু আমি কিছু বুঝতে পারিনি। প্রত্যেকদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম এক নজর আমার প্রেয়সীকে দেখার জন্য। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন একটা পার্সেল আসে। আমি অবাক হই। কৌতূহল নিয়ে পার্সেলটা খুলে দেখতে পাই একটা চিরকুট। সেই চিঠিটা আর করা নয়, সেটা ছিল রঞ্জনার। ওর চিঠি পেয়ে পুরো শরীর কেঁপে উঠেছিল। তবে যা দেখেছিলাম তাতে আমি পুরোপুরি অবাক হই। ভুবনমোহিনী সুন্দরী রঞ্জনা, সে কিনা আমার সৌন্দর্য প্রকাশ করেছে। সেদিন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। রঞ্জনা আমাকে অচিন পাহাড়ে ডেকেছিল। আমি গিয়েছিলাম, তবে একা নয়, রায়হান আর সৈকতকে নিয়ে যাই। রায়হান আমাকে উৎসাহ দিত। অচিন পাহাড়ে রঞ্জনা আমার জন্য
অচিন পাহাড়ে রঞ্জনা আমার জন্য অপেক্ষায় ছিল। লাল রঙের স্কার্ট, সাথে লম্বা চুলের পেননি। ভারী মিষ্টি লাগতেছিল দেখতে। সবার নজরে ছিল রঞ্জনার দিকে। সবাই রঞ্জনার রূপে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আমি রঞ্জনার সাথে কথা বলতে পারিনি, ওর সামনে স্থির হয়ে দাঁড়াতেও পারিনি। আমার অপেক্ষায় না থেকে রঞ্জনা বলতে শুরু করে। রঞ্জনার কথাই আমার প্রশংসা করল। আমি অবাক হতাম। স্বর্গপরী রঞ্জনার মুখে সেদিন সুদর্শন কথাটি শুনেছিলাম। সেদিন থেকে নিজেকে সুদর্শন মনে করতাম। শ্যামবর্ণ সূর্য যেদিন হয়ে ওঠে সুদর্শন। রঞ্জনার সাথে অনেকক্ষণ কথা বলি, খুব শান্তি পাচ্ছিলাম। এইভাবে কিছুদিন কেটে যায়। আমি নিজেকে দুনিয়ার সব থেকে ভাগ্যবান পুরুষ মনে করতাম, কিন্তু এই সুযোগ বেশি দিন স্থায়ী হয়নি। বলেই সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলল। হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে অপূর্ব আর চোখে সূর্যকে পরখ করে। সাপের মতো ফসফস করছে, অথচ রঞ্জনাকে হারানোর বেদনা ভেতর থেকে সূর্যকে পুড়িয়ে দিচ্ছে। সূর্য কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। আমাকে রঞ্জনা ও ওর পরিবার সম্বন্ধে সবকিছু বলে। রঞ্জনা কখনোই চায় না ওর মা বাবাকে না জানিয়ে একা একা বিয়ে করবে। আমিও চাইতাম না, তবে হঠাৎই রঞ্জনার মনে আমার মায়া ভালোবাসা গ্রাস করে। আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। একদিন কলেজের ল্যান্ডলাইন থেকে রঞ্জনা আমাকে ফোন দিয়ে বিয়ের কথা বলে। আমি অবাক হই, মনে মনে খুব খুশিও হই। মনে মনে নিজেকে নিয়ে অনেক গর্ব হতো। হাজারো সুদর্শন পুরুষকে অপেক্ষা করে শ্যামবর্ণ সূর্যকে বেছে নিয়েছে। আমি রাজি হই বিয়ে করতে। রঞ্জনার খুব ইচ্ছে ছিল সমুদ্রের তীরে গিয়ে বিয়ে করবে। আমিও রঞ্জনাকে না জানিয়েই ঘটা করে বিয়ের আয়োজন করি। সেদিন আমার জন্মদিন ছিল। রঞ্জনা আমার জন্য কিছু উপহার দিতে আসতে চাই। ঠিক তখনই রঞ্জনার নাচের প্রোগ্রাম চলে আসে। সেটাও ঠিক সেদিনই। আমি রঞ্জনাকে জানাই, তুমি প্রোগ্রাম শেষ করে তবে এসো। নাচের প্রোগ্রাম শেষ করতে করতে রাত হয়ে যায়। আমরা সেই রাতে বিয়ের আয়োজন করি। যমুনা নদীর তীরে চাকচমক করে সাজাই, বিভিন্ন লাইট বসাই, যাতে আমার রঞ্জনাকে দেখা মাত্রই অবাক হয়ে যায়। নাচের প্রোগ্রাম শেষ হতে রাত হবে, তাই ভেবে আমি রায়হান সৈকতকে ওর কাছে পাঠিয়ে দেই, যাতে ওর কোনো সমস্যা না হয়। যমুনা নদীর তীরে আমরা সবাই অপেক্ষা করতে থাকি। জমজমাট ছিল যমুনা নদীর তীর। 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কয়েক ঘন্টা কেটে যায়। রঞ্জনার কোনো খবর নেই। রাত অনেক হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো নাচের প্রোগ্রাম শেষ হয়নি। এরকম কয়েক প্রহর অপেক্ষা করে থাকার পর চলে আসে রায়হান আর সৈকত। ওদের একা আসতে দেখে আমার ভেতর যন্ত্রণা শুরু হয়ে যায়। রায়হান আমাকে যা বলে তাতে আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। রায়হান বলল, আজকে রঞ্জনার কোনো নাচের প্রোগ্রাম ছিল না। আমি থমকে গিয়েছিলাম। পুরো শরীর থেকে ঘাম ঝরতে থাকে। হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আশেপাশে সবাই আমাকে হাহাকার করে দেখতেছিল। ঠিক তখনই কিছুক্ষণ পর যমুনা নদীর তীর থেকে একটা ট্রলার এসে আমাদের কাছে। ট্রলারে থাকা লোকগুলোর কালো মুখোশধারী ছিল। চিনতে পারেনি। তারা কয়েকজন মিলে আমাদের দিকে একটা মমি ছুড়ে দেয়। সবাই আতঙ্কিত হয়ে যায়। সবাই কৌতূহল নিয়ে মমিটির দিকে এগোতেই মমিটি খুলে দেখার সাহস পায়নি। তৎক্ষণাৎ রায়হান মমিটি খুলল। তারপর আমি যা দেখছিলাম ঠিক ওই মুহূর্তে যেন আমি জীবন্ত লাশ হয়ে গিয়েছিলাম। সেই মমিটি আর কারো নয়, রঞ্জনার লাশ ছিল। রঞ্জনার লাশ। সূর্য অঝরে কান্না শুরু করে। অপূর্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। অপূর্ব অস্থির হয়ে উঠে দাঁড়ায়, পায়চারি করতে শুরু করে। সূর্য হিংস্র ভঙ্গিতে বলল, ওরা বন্ধু নয়, বিশ্বাসঘাতক ছিল। বিশ্বাসঘাতক। অপূর্ব অবাক হয়ে যায়। ভেতরের ধুকপুকানিটা বেড়ে যায়। রাত হয়ে যাচ্ছে, অথচ সূর্যর সত্যটা যেন শেষই হচ্ছে না। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, তারপর কি হয়েছিল? সূর্য কাপা কণ্ঠে বলতে শুরু করে, আমার হাহাকার সবাই দেখতেছিল।
আমার বুক ফাটা কান্না। আমার কান্নায় সেদিন যমুনা নদীও শান্ত হয়ে গিয়েছিল। রায়হান পুলিশ টিমকে ফোন দিয়ে লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। রিপোর্ট আসে রঞ্জনাকে একাধিকজন মিলে ধর্ষণ করে, এরপর মেরে ফেলেছে। আমার জীবনটা সেই দিনই থমকে গিয়েছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম রঞ্জনার মৃতদেহ দেখে। ছুঁয়ে প্রতিজ্ঞাও করে রঞ্জনাকে মৃতদেহকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম ওর সাথে যারা খারাপ করেছিল তাদের সবাইকে দেখে নিব। কিন্তু আমি কোনোভাবে জানতে পারছিলাম না যে কে বা কারা এরকমটা করেছে। আমি মানসিকভাবে সুস্থ হয়ে যাই। সুস্থ হয়ে উঠতে 6 মাস সময় লেগেছিল। তারপর আমি রঞ্জনার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করি। তবে সৃষ্টিকর্তা চেয়েছিল কিনা জানি না, হঠাৎ এসব নিয়ে ভাবতে ভাবতে হাঁটতেছিলাম রাস্তায়। তখন আমার দেখা হয় মজিবুল চাচার সাথে, যিনি ছিলেন রঞ্জনাকে আনতে যাওয়া গাড়ির ড্রাইভার। আমি তাকে পাঠিয়েছিলাম রঞ্জনাকে আনতে, কিন্তু সেদিন তাকে জিজ্ঞাসা করলে উনি অস্বীকার করেন। আমি জোর করিনি, কারণ উনি ছিলেন আমাদের বিশ্বাস্ত ড্রাইভার। তবে অবাক করার বিষয় ছিল উনি 6 মাস ধরে নিখোঁজ ছিলেন, মানে কোথাও খোঁজ পাচ্ছিলাম না। সেদিন হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়। উনি আমাকে নির্জন রাতে আহ্বান জানান। আমি আগ্রহ পাই, হয়তো কিছু বলবে। তবে উনি যা বলল তাতে আমি অবাক হয়ে যাই। সেদিন উনি রঞ্জনাকে নিয়ে আসতেই মাঝপথ থেকে দুর্জয় ওর বন্ধুরা মিলে সবাই গাড়ি আক্রমণ করে। চাচার মেয়েকে আগেই অপহরণ করে নেয়। মজিবুর চাচাকে ভয় দেখিয়ে রঞ্জনাকে এক গৃহবনে নিয়ে যায়। চাচা বলেন, পেছনের ছেলেগুলোর কথা বলতে গিয়ে মুখ ফসকে দুর্জয় নামটা বেরিয়ে আসে। তখনই আমি জানতে পারি ওরাই রঞ্জনাকে হত্যা করেছে। আমি মনস্থির করি এর প্রতিশোধ নেব। এর প্রহরে আমি ঘুমাতে পারিনি, এক পরও আমি ঘুমাতে পারিনি। প্রতিশোধের আগুন ধীরে ধীরে পুড়তে উঠতেছিল। প্রতিদিন বাড়ি যেতাম, নেশা করতাম, আর ঠিক যেখানে আমার রেখার সাথে পরিচয় হয় আমি টাকা দিয়ে রেখাকে কিনে নেই। খোঁজ নিয়ে জানতে পারি দুর্জয় ওর ঢাকা কলেজেও পড়ে। রেখা জানতে পারি রেখা দেখতে আকর্ষণীয়, তাই রেখা ওর রূপের ফাঁদে ফেলে এরকম অনেক দিন কেটে যায়। ও ধীরে ধীরে রেখার প্রতি আকৃষ্ট হয়। এই সুযোগ কাজে লাগালাম। একদিন রেখা একটা পার্টির নাম করে ওদের ডাকে। মদের সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে কাবু করে ফেলে ওদের নিয়ে যাওয়া হয় সেই জঙ্গলে যেখানে রঞ্জনাকে হত্যা করা হয়। সেই জঙ্গলে আর অন্য জঙ্গল নয়, এটাই রুশ রাজ্য। ওদের আনা হয়। দুর্জয় চোখের সামনে ওর 3 বন্ধুকে হত্যা করে। ঠিক তখনই আমার কানে যা শুনছি, তৎকালীন সময় আমি নিস্তেজ হয়ে যাই। দুর্জয় উত্তেজিত হয়ে বলল, রঞ্জনাকে ধর্ষণ করার পেছনে তোর বন্ধুদেরও হাত আছে। আমি অবাক হয়ে যাই। আমি হাঁটু গেড়ে বসে পড়ি। বারবার জিজ্ঞাসা করি কে ছিল। দুর্জয় বলল না। আমি দুর্জয়কে বললাম, তুই সত্যি বললে তোকে ছেড়ে দিব। দুর্জয় নিজের প্রাণের লোভে আমাকে সত্যিটা বলে। সেদিন রঞ্জনার গলা নকল করে আমাকে সৈকত ফোন করেছিল। ওর সাথে ছিল রায়হান, ওর সাথে ছিল মুন্না। অপূর্ব দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়ে। কি শুনছে এসব? সূর্য কর্কট স্বরে আবারও বলতে শুরু করে। এটা জানার পর আমার রাগ দ্বিগুণ বেড়ে যায়। আমি ধীরে ধীরে হাইনা হয়ে উঠি। দুর্জয়কে এলোপাতারি ছুরি দিয়ে খুন করে ফেলি। এরপর আমার পরবর্তী পরিকল্পনা ছিল রায়হান। সেদিন তোরা যখন ট্যুর থেকে ফিরছিলে আমি খোঁজ পাই রায়হান সকালে বাড়ি পৌঁছাবে। ঠিক তার আগে মিথ্যা বলে এই রুশ রাজ্যে নিয়ে আসি। তারপর ওকেও শেষ করে দেই। একে একে মুন্নার সৈকতকেও শেষ করি। অপূর্ব থম মেরে বসে আছে, কোনো কথা বলার শক্তি নেই। চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। অপূর্বর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সূর্য নিশ্চুপ। অপূর্ব হতবাক হয়ে আছে। রাতের শেষ হওয়ার দিক।
সূর্য আবার একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। অপূর্ব ভেজা কণ্ঠে প্রশ্ন করল, 27 বছরের ছেলেদের অপহরণ, তার উপর ওদের হার্ট বের করে নৃশংস মৃত্যু, এর পেছনে কি তুই আছিস? সূর্য খিলখিল করে হেসে বলল, রঞ্জনার হত্যার পিছনে কোনো বয়স ছিল না। এসবের পেছনে কি আছে তা আমার জানা নেই। রায়হানকে অপহরণ করার পরিকল্পনা আগেই করেছিলাম, কিন্তু তা সম্ভব হয়নি। ততদিনে ওর 27তম বয়স হয়। তবে আমি জানি না এর পেছনে কে বা কারা। এই পর্যন্ত 40টা হৃদয় লাশ পাওয়া গেছে, তার মধ্যে 6টা আমার হত্যাকাণ্ড। বাকিদের পেছনে কে আছে সেটা অজানা। অপূর্ব অবাক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। কতটা সহজে কথাগুলো বলছে। তার রূপের কি এক নির্মম পরিবর্তন। যদি সূর্য সবকিছুর পেছনে হাত না থাকে, তবে কে আছে? অপূর্ব পায়চারি করতে থাকে। সূর্য লতায় মোড়ানো গাছে টুকরোর উপর বসে আছে, আনমনে সিগারেট টানছে, হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছছে। অপূর্বর ভেতরে নতুন করে আবারও ভাবনা জন্ম নিল। যদি সূর্য সবকিছু না থাকে, এই নির্মম মৃত্যু খেলার পিছনে যদি সূর্য না থাকে, তবে কে আছে? আজকে রাত শেষই হচ্ছে না, রাতের গভীরতা বাড়ছে। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে সূর্যর পাশে বসে কি বলবে বুঝতে পারছে না। তার বন্ধু একজন খুনি, একটা প্রাণের বিনিময়ে হাজারটা প্রাণ নিয়ে অপরাধ। তবে রঞ্জনের সাথে যা হয়েছে সেটাও নির্মম। বন্ধুর হাতে হাত করা পড়াবে নাকি সুযোগ দেবে? অপূর্বর এসব চিন্তা করতে করতে মাথা ধরে যায়। কিছুক্ষণ পর শান্ত স্বরে বলল, সেই বাবর রাজ্য কোথায়, আর রঞ্জনার মা বাবা কোথায়? সূর্য চোখের দৃষ্টি মাটির দিকে পরক করে বলল, ওনারা বেঁচে নেই। বাবর তার মেয়ে হারিয়ে হার্ট স্ট্রোকে মৃত্যুবরণ করে। সেই শোক সহ্য করতে না পেরে কল্যাণী তার 2 মেয়েকে নিজের হাতে হত্যা করে নিজেকে শেষ করে। বাকি ছিল অন্তিম। বাবর শিকদার মৃত্যুর পর অন্তিম ছিল একা। জানা যায় অন্তিমকে শেষ করে সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়। তবে তারপর থেকে শিকদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়, কেউ আর যায় না সেখানে। অপূর্ব আগ্রহ নিয়ে প্রশ্ন করে, সেই জায়গাটা কোথায়? সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখান থেকে অনেক দূর। সকালে বের হলে যেতে যেতে বিকেল। অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে বলল, মৌলবীকে কারা মেরেছে? সূর্য ঠোঁট কুঁচকে হাসি দিয়ে বলল, মৌলবীকে কারা মেরেছে সেটাও আমার অজানা। অপূর্ব কি বলবে বুঝতে পারল না। অপূর্ব আতঙ্ক স্বরে জিজ্ঞাসা করল, তোর পরবর্তী পরিকল্পনা কি? সূর্য শান্ত হয়ে স্বরে বলল, কিছুই না। রাত শেষের দিকে কোথাও থেকে কোনো জন্তু জানোয়ার এসে আক্রমণ করবে তার কোনো ভয় নেই। অপূর্ব সূর্যকে বারবার পরখ করছে। সূর্যকে দেখে সহজ মনে হলো না। মনে মনে কোনো ফোন দিয়ে আসছে এটাই অপূর্বর মনে হচ্ছে, কিন্তু কোনো প্রশ্ন করল না। অপূর্ব দাঁড়িয়ে যায়, কিছু ভাবতে থাকে। ঠিক তখনই সূর্য অপূর্বর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অপূর্ব হতভম্ব হয়ে যায়। সূর্য জলজল চোখে হাত দুটো মুঠো করে অপূর্বর দিকে এগিয়ে দেয়, কাপা কণ্ঠে বলে উঠল, তুই চাইলে আমাকে গ্রেপ্তার করতে পারিস। আমি পাপ করেছি, এই পাপের শাস্তি তো আমাকে পেতেই হবে। অপূর্ব থম মেরে 2 কদম পেছনে সরে যায়। বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্বের বাঁধন আজ কোথায় এসে দাঁড়িয়েছে? অপূর্ব কিছু ভেবে ভেজা কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।